Hello, can you hear me? Yes, sir. আসসালামু Assalamu alaikum, আলাইকুম sir. স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। So we can start now, right? ইয়েস স্যার। Okay, আমাদের হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব সিসি 316। তো এই কোর্সে তোমরা এই সেকশন, রাইট? বি সেকশন। Sir, নো, PCP. বি সেকশন। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো এই কোর্সে আসলে আমরা কি করব এটা আগে একটু আমরা জেনে নিই। এই কোর্সটা সাজানো হয়েছে মেশিন লার্নিং এর উপর বেস করে, ঠিক আছে? তো মেশিন লার্নিং শেখানো হবে বেসিক্যালি। তো মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। তার মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? আমরা এখানে এমন কিছু হয়তোবা তৈরি করব, সেটা সফটওয়্যার বেস হোক অথবা রোবোটিক্স হার্ডওয়্যার যে কোনো বেসড হোক না কেন, আমরা এখানে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করব, যে কিনা অ্যাজ লাইক এস তার বিহেভিয়ার, তার আচরণ, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা সবকিছু হবে হিউম্যানের মতো, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলতেছি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে যে একটা শাখা, সেটা হলো মেশিন লার্নিং। তার মানে এখানে আমরা মেশিনকে আসলে লার্ন করাবো কোনো একটা পদ্ধতি অবলম্বন করে, ঠিক আছে? তো এই মেশিন লার্নিং এ আমাদের বেশ কিছু অ্যালগরিদম শিখতে হয়। তো মেশিন লার্নিংটা বেসিক্যালি আমরা সফটওয়্যার বেজে কাজ করি, পরবর্তীতে এগুলাকে আমরা প্রোডাকশনে নিয়ে যেতে পারি, সেটা রোবোটিক্সে হোক, সেটা তোমার অনলাইন কোনো সফটওয়্যারের মধ্যে হোক, এগুলো আমরা পরবর্তীতে প্রোডাকশনে আমরা নিয়ে যাব। কিন্তু তার আগে আমাদের এই মডেল তৈরি করতে হয়, ঠিক আছে? যে মডেলটা কিনা যে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা বলি আমরা, ঠিক আছে, যে ইন্টেলিজেন্স সিস্টেম তোমার নিজে নিজে ডিসিশন দিতে পারবে, ঠিক আছে? তো সে নিজে নিজে তখনই ডিসিশন দিতে পারবে যখন আমরা তাকে লার্ন করাবো, ঠিক আছে? উইদাউট লার্নিং, লেটস সে তুমি একদম কিছুই জানো না, হ্যাঁ, তুমি সিএসসি সম্পর্কে কিছুই জানো না, তাহলে তুমি কিন্তু কিছু বলতে পারবে না। বাট আমি তোমাকে যদি শিখাই যে কম্পিউটার ফান্ডামেন্টাল কি, ডিসক্রিট ম্যাথমেটিক্স কি, তোমার হলো ডাটাবেস কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি, আফটার ডেট তুমি কিন্তু তুমি এই বিষয়গুলো বলতে পারবা। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, বা এই এই ডাটাবেস দিয়ে আমরা কি করি, রাইট? তখন কিন্তু তুমি বলতে পারবা। বাট এর আগে তোমার ধরো একজন আর্টস বা ধরো কমার্সে পড়তেছে এরকম একজন স্টুডেন্টকে যদি আস্ক করি যে হোয়াট ইজ ডাটাবেস বা হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তারপর হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি, সে কিন্তু বলতে পারবে না। তুমি কিন্তু বলতে পারতেছো কেন? কারণ তোমাকে এই নলেজ গুলা দিয়ে দেওয়া হয়েছে, রাইট? এই ডাটাগুলা, ইনফরমেশনগুলো আমরা তোমাদের দিয়ে দিছি, এই জন্য তোমরা কিন্তু এখন বলতে পারতেছো। তো আমার মডেল বা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে মডেলটা আমরা তৈরি করব, সেই মডেলটাও আমার এরকম। তাকে যদি আমি ইনফরমেশন না দিই, তাকে যদি ডেটা না দিই, সে কিন্তু আমাকে আউটপুট দিতে পারবে না, তার মেধাটা শূন্য, ঠিক আছে? তার মানে হলো তাকে আমাকে প্রথমে লার্ন করাইতে হবে, লার্ন করিয়ে পরবর্তীতে তাকে আমি আননোন ইনফরমেশন বলবো, যেটা কি বলো, আর যেগুলা লার্ন করাইছি এগুলা থেকে তাকে জিজ্ঞাসা করবো। কারণ আমরা তোমাদের যা শিখাই তাই তো ধরি পরীক্ষায়, নাকি? হ্যাঁ। জি, sir. তো তখন হয়তো বা সে আমাদের কিছু বলবে। তাহলে তার মানে এইগুলা আসলে যা কিছু করতেছি সবই আসলে ডাটা ড্রাইভেন, ওকে? তার মানে বেসড অন ডাটা, তুমি ডাটার উপর বেস করে তারা এই আউটপুট গুলা বলতে পারতেছে। তো এই জন্য এই কোর্সে আমরা নর্মালি মেশিন লার্নিং শিখবো। তো মেশিন লার্নিং ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই কোর্সে আমরা বেশ কিছু অ্যালগোরিদম সম্পর্কে জানবো, ডাটা সেট কি আমরা জানবো, কারণ ডাটা সেট ছাড়া, ডাটা ছাড়া মডেল বা মেশিন লার্নিং কিছুই করতে পারে না, ঠিক আছে? উইদাউট ডাটা ইটস নাথিং। তো ডাটা সেট সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে ডাটা সেট কি। ডাটা সেটে আবার দুই ধরনের হইতে পারে, সেটা ট্রেন ডাটা, টেস্ট ডাটা। তো ট্রেন ডাটা কি, টেস্ট ডাটা কি আমাদের জানতে হবে। তারপর হলো ডাটা সেট সম্পর্কে জানলেই হবে না, একটা ডাটা সেটে অনেক রং ইনফরমেশন থাকতে পারে, অনেক মিসিং ভ্যালু থাকতে পারে, অনেক যে ডাটাগুলা দরকারই নাই শিখানোর। তোমাকে ধরো এখন আমার ওই সোশ্যাল ওয়ার্কের একটা সাবজেক্ট পড়ায় এত লাভ নাই, লাভ আছে? সিএসসি তে কখনো কোনোদিন কাজে লাগবে? না, স্যার। তাহলে এমন কিছু ইনফরমেশন তুমি ডাটাতে পাবা যেটা কিনা
মডেলের ট্রেনিং এ কোনো ইফেক্ট ফেলবে না, বরঞ্চ তোমার অ্যাকুরেসি আরো খারাপ করবে। হ্যাঁ, তার আউটপুটটা হয়তো বা খারাপ আসবে। তার মানে হলো এই ধরনের কিছু ডাটাকে আমাকে চিরতরে রিমুভ করে দিতে হবে। তো এই যে যে প্রসিডিউর গুলা, হ্যাঁ, মিসিং ভ্যালু ফিল আপ করা, ডাটা ক্লিনিং করা, তারপর হলো এই জিনিসগুলাকে বলা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং। তো ডাটা প্রি প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, তো যারা ডাটা সায়েন্টিস্ট বা যারা আসলে ডাটা সায়েন্সে পড়াশোনা করে, তারা নর্মালি এই ডাটা প্রি প্রসেসিংটাকে খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। একটা মডেলের ভালো কাজ করবে না খারাপ কাজ করবে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করতেছে তুমি প্রি প্রসেসিং কেমন করেছো। ঠিক আছে, তার উপরে। তারপর আমরা প্রি প্রসেসিং এর পরে ডাটা সেট, ধরো আমরা পাইলাম ডাটা সেটের পরে আমরা ডাটা প্রি প্রসেস করি। ডাটা প্রি প্রসেস করার পরে আমরা যে কাজটা করি, ডাটা থেকে প্রি প্রসেস করার পর আমরা ফিচার অ্যাট্রিবিউট গুলা বের করি। ফিচার অ্যাট্রিবিউট মানে ডাটা সেটের যে কলামগুলা, ঠিক আছে, ডাটাবেজে তো তোমরা পড়ে আসছো কলাম কলাম বা ফিল্ড পড়ে আসছো, রাইট? তো তুমি ওরকম চিন্তা করো যে একটা ডাটাবেজে সব কিছু নিয়ে একটা ডাটা সেট, তো ওই ডাটা সেটে ধরো কলাম আছে বা ফিচার আছে, কলামগুলোকে আমরা ফিচার মনে করি এখন এই মুহূর্তে। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন আমরা আরো সত্যিকার অর্থে বুঝতে পারবো। তো ওই যে কলামগুলা বা এই অ্যাট্রিবিউট গুলা, এগুলার মধ্যে যে অ্যাট্রিবিউট গুলা সত্যিকার অর্থে ইফেক্টিভ সেগুলাকে আমি বলবো ফিচার অ্যাট্রিবিউট। তো এই ফিচার অ্যাট্রিবিউট গুলা পাওয়ার জন্য আমরা নর্মালি ফিচার ইঞ্জিনিয়ারিং করি। ওই যে প্রি প্রসেসিং করলাম এগুলাই ফিচার ইঞ্জিনিয়ারিং। ওকে, তো ফিচার অ্যাট্রিবিউট বা ক্লিন ডাটা সেট পাওয়ার পরে এই ডাটা সেটকে আমরা মডেলে দিব। এক্সিস্টিং মেশিন লার্নিং যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম গুলাকে আমি লার্ন করাবো আমার ডাটা সেট দিয়ে। ঠিক আছে, তো এটাকে বলা হয় লার্নিং ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, তার মানে হলো তোমার কাস্টম ডাটা সেট থেকে তুমি তোমার মডেলকে, মানে তার মানে হলো মেশিন লার্নিং যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমকে লার্ন করাবা। ঠিক আছে, তো বেশ কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, তার মধ্যে নরমালি আমরা দুই ভাগে বলি, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ অ্যালগোরিদম মানে হলো যেখানে আউটপুটটা জানা থাকে, অ্যালগোরিদম জানে যে এটার আউটপুট কি, ইনপুট ভেরিয়েবল আমরা দিয়ে দিই এবং তার আউটপুট ভেরিয়েবলটা তার জানা থাকে। তার মানে সুপারভাইজ অ্যালগোরিদম হলো সেই অ্যালগোরিদম যে কিনা ডাটা সেটের টার্গেট অ্যাট্রিবিউট, যেটা কিনা আউটপুট। আউটপুট মিন্স আমি বললাম যে আমি বেশ কিছু ডাটা ইনপুট দিলাম, ডাটা ইনপুট দেওয়ার পর আমি বললাম যে এই ব্যক্তিটা হার্ট ডিজিজ আছে না নাই, আছে না নাই, এই ইনফরমেশনটা যদি আগেই থেকেই ডাটা সেটে থাকে তার মানে হলো সেখানে টার্গেট ক্লাস আছে। টার্গেট ক্লাস হলো সেই ক্লাস বা টার্গেট অ্যাট্রিবিউট হলো সেই অ্যাট্রিবিউট যেটা কিনা আউটপুট, ফাইনাল আউটপুট। ঠিক আছে, তো সেই আউটপুটটা যদি জানা থাকে, অ্যালগোরিদম যদি আগে থেকে জানে, মডেল যদি আগে থেকে জানে, তাহলে এই ধরনের অ্যালগোরিদমকে বলা হচ্ছে সুপারভাইজড অ্যালগোরিদম। ঠিক আছে, আর আনসুপারভাইজ অ্যালগোরিদমে আমার ডাটা আছে ঠিকই, আমি জানি না এটার আউটপুট কি, বলতে পারতেছি না, আমরা এই যে হিউম্যানও বলতে পারতেছি না, মানে এখন মডেল দেখি কিভাবে কি করে, হয়তো বা আমরা বের করতে পারবো, অনেক অ্যানালাইসিস করতে হবে। তো মডেলে দেওয়ার পর তাকে কোনো টার্গেট ক্লাস দেওয়া হয় না, তাকে বলা হয় যে আমার কাছে ডাটা আছে, তুমি এখন প্যাটার্ন বের করো। মডেল তখন তার মতো করে ডাটা থেকে প্যাটার্ন বের করে একই টাইপের ডাটাগুলাকে, একই রিলেটেড ডাটাগুলাকে সে একটা ক্লাস্টার করে, আরেক ধরনের ডাটাকে সে আরেকটা ক্লাস্টারিং করে, আরেক ধরনের ডাটাকে সে আরেকটা ক্লাস্টারিং করে। এভাবে যত ধরনের টাইপ আছে সেম টাইপের ডাটাগুলাকে সে ক্লাস্টারিং করে বলে যে এই ডাটাগুলা এই টাইপ, এই ডাটাগুলা এই টাইপ, এই ডাটাগুলা এই টাইপ। যখন আমাদের টার্গেট ক্লাস জানা না থাকে তখন নরমালি আমরা আনসুপারভাইজ অ্যালগোরিদম ইউজ করি। ঠিক আছে, যেখানে আমাদের টার্গেট ক্লাস। স্যার সুপারভাইজড অ্যালগরিদম কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে? সুপারভাইজ অ্যালগোরিদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই পড়ে, কারণ সুপারভাইজ অ্যালগোরিদম হলো মেশিন লার্নিং এর একটা পার্ট, মেশিন লার্নিং এর টাইপ। আমার কথা বুঝছো? আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিশাল বড় একটা শাখা। লেটস সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শাখা কি হইতে পারে, রোবোটিক্স হইতে পারে, মেশিন লার্নিং হইতে পারে, আবার মেশিন লার্নিং এর একটা পার্ট হলো ডিপ লার্নিং। ঠিক আছে, আমরা ডিপ লার্নিং এর নাম শুনছি অনেকেই, রাইট? জি স্যার। তো বর্তমানে ডিপ লার্নিংটা হলো অনেক একটা ফেভারিট একটা রিসার্চ টপিক। ঠিক আছে, তো ডিপ লার্নিং হলো আবার মেশিন লার্নিং এর একটা পার্ট। ঠিক আছে, আবার রোবোটিক্স হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা হলো অনেক বড় একটা শাখা নিয়ে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি, বাট এর একটা পার্ট হলো মেশিন লার্নিং। এই জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মেশিন লার্নিংটাকে শেখাচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড? ওকে। সো আর সুপারভাইজ অ্যালগরিদম, আনসুপারভাইজ অ্যালগরিদম হলো মেশিন লার্নিং এর একটা প্রকারভেদ। মেশিন লার্নিং অ্যালগরিদম তো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালগরিদম হতে পারে। যেমন ধরো তোমরা প্রবলেম সলভিং এ শর্টিং অ্যালগরিদম পড়ে আসছো বা সার্চিং অ্যালগরিদম পড়ে আসছো, রাইট? জি স্যার। আমি কিন্তু আলাদা আলাদা নাম দিছি। শর্টিং অ্যালগরিদম কি করে? শর্ট করে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে সে সাজায়। সেখানে কুইক শর্ট আছে, মার্জ শর্ট আছে, লিনিয়ার শর্ট আছে, তারপর ধরো আরো যত ধরনের শর্টিং ইনসারশন শর্ট আছে, যত ধরনের শর্টিং অ্যালগরিদম আছে তাদেরকে বলতেছি কি? শর্টিং অ্যালগরিদম। এভাবেই আমাদের সুপারভাইজ অ্যালগরিদম, যে অ্যালগরিদম গুলা নরমালি টার্গেট ক্লাস জানা থাকে, যে অ্যালগরিদম গুলাকে বলে দিতে হয় টার্গেট ক্লাস হলো এই, টার্গেট অ্যাট্রিবিউট হলো এই, মানে তোমার আউটপুটটা বলে দেয়, বলে দিতে হয়, ওই ধরনের অ্যালগরিদমকে আমি বলতেছি সুপারভাইজ অ্যালগরিদম। মানে মেশিন লার্নিং অ্যালগরিদম অনেক আছে, তার মধ্যে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলছি। প্রথমে সুপারভাইজ, আনসুপারভাইজড, আরেকটা আছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তো রেইনফোর্সমেন্ট লার্নিংটা হলো আরেকটা মেশিন লার্নিং অ্যালগরিদম। তো এই মেশিন লার্নিং অ্যালগরিদমে নরমালি এই রেইনফোর্সমেন্ট অ্যালগরিদমটা কাজে লাগে বিভিন্ন গেমিফিকেশনের ক্ষেত্রে, বিভিন্ন গেমিং অ্যালগরিদম, মানে গেমিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কাজে লাগে, বা রিওয়ার্ড বেস যে অ্যালগরিদমগুলো কাজ করে, মানে রিওয়ার্ড বেস যে অ্যাপ্লিকেশনগুলো আছে, তুমি একটা টাস্ক সম্পন্ন করবা, তোমাকে একটা রিওয়ার্ড দেবে, ঠিক আছে? বা তুমি একটা ধরো একটা পাজল গেম খেলতেছো, ঠিক আছে? ওই পাজল গেমে বিভিন্ন সলভিং এর উপর বেস করে তুমি একটা রিওয়ার্ড দিবা। খুব কাছাকাছি গেলে তুমি ধরো 9 দিবা, আর তার থেকে একটু কম গেলে ধরো 8 দিবা। মডেল তখন চিন্তা করবে না 9 তো ভালো, তখন সে 9 কিভাবে সলভ করছে বা 9 পাওয়ার জন্য যে প্রসেসটা আছে সে ওইটার চেষ্টা করবে। দেখবে যে না 9 তো ভালো না, আমার আমার একটা টার্গেট ভ্যালু দেওয়া থাকবে, ধরো টার্গেট ভ্যালু 10 দেওয়া আছে, তাহলে ওই অ্যালগরিদমে বলে দিলাম যে টার্গেট ভ্যালু আমার 10, আমাকে 10 গেইন করতে হবে, যে পর্যন্ত আমি 10 গেইন না করতে পারবো ওই পর্যন্ত আমার আসলে এটা 100% আউটপুট আসবে না। এখন তুমি প্রথম ধরো পাজল গেমটা সলভ করলা, তুমি ধরো তাকে রিওয়ার্ড দিলা 2, সেভাবে না আমার তো হয় নাই, আমাকে আরো ভালোভাবে সলভ করতে হবে। সে তখন আরো চেষ্টা করে তুমি তাকে দিলা যে হ্যাঁ কাছাকাছি গেছে 50%, তুমি তাকে 5 দিলা। মডেল চিন্তা করবে না আমার তো 10 পাইতে হবে, 5 পাইলে তো হবে না, তখন সে আবার সলভ করবে। এভাবে কম্পিউটার গেমগুলো কিন্তু করা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদম ইউজ করে, ঠিক আছে? তো এই ধরো দাবা খেলা বা এই ধরনের যে গেমগুলো আছে এগুলা কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদমের উপর বেস করে করা। তার মানে রিওয়ার্ড দেওয়া হয়, একটা সলভ করো একটা রিওয়ার্ড দেয়, যে পর্যন্ত তার টার্গেটটা ফিল আপ না হয়, মানে আমাকে 10 পাইতে হবে, যখন 10 পাবে সে ধরে নেবে এটা অপটিমাইজ সলিউশন। তার মানে পরবর্তী এই ধরনের প্রবলেমে পড়লে সে ওভাবে সলভ করার চেষ্টা করবে, হ্যাঁ অপটিমাইজ সলিউশনে সলভ করার চেষ্টা করবে। তার মানে রিওয়ার্ড বেস কোনো কাজ করতে হলে তোমাকে রেইনফোর্সমেন্ট লার্নিং যে অ্যালগরিদম প্রসিডিউর আছে ওইটা ফলো করতে হবে, ঠিক আছে? সো আমরা নরমালি যে বিভিন্ন ডিজিজ প্রেডিকশন করি, বিভিন্ন তার স্টুডেন্টের পারফরমেন্স প্রেডিকশন করি, তারপর স্টুডেন্ট আসলে অ্যালকোহল নেয় কি নেয় না তার প্রেডিকশন করি, তারপর ধরো ইউজারের অ্যাক্টিভিটি প্রেডিকশন করি, তারপর ধরো ইউজারের যে ধরো স্মার্ট ওয়াচ থাকে সেই স্মার্ট ওয়াচ থেকে হার্টবিট, তারপর হলো তোমার তার হলো তোমার ক্যালোরি বার্নিং, এই বিভিন্ন বিষয়ে আমরা এই ডাটাগুলা কালেক্ট করে তার যে হেলথ কন্ডিশনটা আছে সেটা প্রেডিক্ট করি। তো এই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের মেশিন লার্নিংটা খুব গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলে, যেটা কিনা নর্মাল প্রোগ্রামিং দিয়ে আমাদের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি কত লজিক দিবা? নর্মাল প্রোগ্রামিং আর মেশিন লার্নিং প্রোগ্রামিং এর মধ্যে বেসিক পার্থক্য কি? মেশিন লার্নিং হলো নিজে নিজে কোড জেনারেট করতে পারে, আর নর্মাল প্রোগ্রামিং কি? আমরা হিউম্যানরা যে কোডটা দিয়ে দিব সে শুধু ওই কোডটার উপরেই ডিসিশন নিতে পারে, রাইট? এবং আমরা যে ডিসিশনটা দিচ্ছি যে ইফ এক্স এর ভ্যালু যদি 0 থেকে উপরে হয় তাহলে এই কাজটা হবে, আদারওয়াইজ হবে না, এই যে আমরা একটা কন্ডিশন সেট করে দিচ্ছি। তার মানে প্রবলেম সলভিং এ এজ এ হিউম্যান আমি যে প্রোগ্রামিংটা দিয়ে দিচ্ছি তার উপর বেস করে সে কিন্তু কাজ করে। বাট মেশিন লার্নিং এর তফাৎটা হলো ইনিশিয়ালি হ্যাঁ কিছু আমাদের কোড লাগবে, কিছু কোড দিয়ে আমাকে তাকে প্রসেস লার্ন করাইতে হবে, বাট ইন্টারনালি সে কিন্তু অনেক কোড জেনারেট করে, পরবর্তীতে আননোন ডাটা দিবা সে তুমি কিন্তু কোনো লজিক দাও নাই, লেটস সে তুমি কিন্তু কোনো লজিক দাও না, রাইট? মেশিন লার্নিং এ তুমি কিন্তু লজিক দাও নাই, তুমি জাস্ট ডাটা ইনপুট দিছো, সে কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে এই ইন্টারনাল কাজগুলা কিভাবে হচ্ছে, তাই না? স্যার ডাটাগুলোকে প্রসেস করে। ডাটাগুলাকে প্রসেস করে, তার মানে সে নিজে নিজে ডিসিশন নিতে পারে, এবং এবং তুমি অবাক হবা সেই নিজে নিজে কোড জেনারেট করে নতুন ডিসিশন দিতে পারে।
আমার কথা বুঝছো? এমনও দেখা গেছে, এমনও জি স্যার। পরীক্ষায় দেখা গেছে যে একটা মেশিন লার্নিং, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আরেকটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যদি তুমি কানেক্টেড করে দাও, তাহলে তারা কোনোভাবে কোনো এক সময় কমিউনিকেট করা শুরু করে দেয়, হাই হ্যালো বলে কমিউনিকেট করা শুরু করে দেয়। ঠিক আছে, তার মানে হলো এরকম একটা অবস্থায় তোমার চলে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, তাকে তুমি যাই দাও না কেন, সে তার মতো করে মানে এই যে হিউম্যানের মতো লাইক আচরণ করা শুরু করে দিবে একটা সময় গিয়ে। সে নিজের মতো করে তোমাকে ডিসিশন দিবে, হ্যাঁ এটা তো এটা হইতে পারে, কালকে বৃষ্টি কি হবে কি হবে না তোমাকে প্রেডিকশন করে দিল। এই যে অ্যাপস গুলা কিন্তু তোমার এই যে মেশিন লার্নিং ইউজ করে, টাইম সিরিজ অ্যালগোরিদম যেটাকে বলে, টাইম সিরিজ অ্যালগোরিদম ইউজ করে, এলএসটিএম বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, আরএনএন। ঠিক আছে, এই ধরনের অ্যালগোরিদম গুলা তোমার ওই যে ফরকাস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, যে কালকে বৃষ্টি হবে কি হবে না, ওয়েদারের কন্ডিশন কেমন হবে, অমুক এলাকায় কি হবে না হবে, হ্যাঁ, ঘূর্ণিঝড় হবে কি হবে না, টর্নেডো হবে কি হবে না, এগুলা সবই কিন্তু এখন মেশিন লার্নিং ইউজ করা হয়। তোমার হিস্টোরিক্যাল ডাটা থাকে, প্লাস হলো কারেন্ট ডাটা থাকে, তার উপর বেস করে একটা অ্যানালাইসিস হয়। আমার কথা বুঝছো? জি স্যার। সো এই কোর্সে আসলে আমাদের মেইন অবজেক্টিভ হলো এরকম আমাদের কোনো একটা অ্যাপ্লিকেশনের উপর বেস করে প্রেডিকশন করা, এবং আমরা এই কোর্সে যেটা করব, স্টেপ বাই স্টেপ একটা প্রজেক্ট সলভ করব মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে, এবং কিভাবে হাউ ক্যান উই ডু অ্যানালাইসিস ডাটা এন্ড হাউ ক্যান উই ডু প্রসেস আওয়ার ডাটা। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখব, কিভাবে আমরা প্রি প্রসেস করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। সো এই কোর্সের তাহলে মেইন অবজেক্টিভ থাকবে ফাইনালি আমাদের একটা প্রজেক্ট ডেভেলপ করা। ইনিশিয়ালি তোমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে, যে গ্রুপের কাজ হবে একটা আইডিয়া জেনারেট করা, তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করা। ঠিক আছে, একটা প্রেজেন্টেশন দেওয়া, তার উপর বেস করে আমরা ইন দা মিন টাইম একটা প্রজেক্ট সলভ করব, উইদিন 1 মান্থের মধ্যে আমরা শেষ করে ফেলবো। তারপরে যে 2 মাস আছে, অক্টোবরের মধ্যে আমাদের প্রজেক্টটা শেষ হয়ে যাবে আশা করি। অক্টোবরে আমরা 4টা ক্লাস পাবো, তার মানে মিড টার্মের আগে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাস যদি শেষ হয়ে যায়, আমাদের যে পরবর্তী কাজটা থাকবে সেটা হলো প্রজেক্টটা নিয়ে সামনে আগানো, এবং তার উপর বেস করে আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টটা অবশ্যই সায়েন্টিফিক পেপার ফরম্যাটে হইতে হবে। আমি তোমাদের ফরম্যাটটা দিয়ে দিব, ওয়ার্ড ফাইল দিব, প্লাস আরেকটা প্ল্যাটফর্ম আছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, ওভারলিভ প্ল্যাটফর্মে তোমার সায়েন্টিফিক রিসার্চ পেপার রাইটিং করা যায়। ঠিক আছে, তো তোমাদের মধ্যে যে কাজটা ভালো হবে সেটা আমি সিলেক্ট করে দিব, ওই কাজটা আমরা হয়তো বা কোনো একটা কনফারেন্স বা জার্নালে আমরা সাবমিট করব। ঠিক আছে, চেষ্টা করব আর কি, চেষ্টা করলে অ্যাটলিস্ট ওই কাছাকাছি না যাই, অ্যাটলিস্ট নিজেদের শেখা হবে। ঠিক আছে, আমরা হয়তো বা সাবমিট নাও করতে পারি, বাট নিজেদের শেখাটা হবে, নিজেদের লার্নিংটা হবে। সো এম আই মেকিং স্যার মাইসেলফ সেক্ষেত্রে ক্লিয়ার? টিম কয়জনের হইতে হবে? ওকে, সো টিম হইতে হবে 3 জন থেকে 5 জন, এর বেশি না, কারণ আমরা সর্বোচ্চ একটা পেপার সাবমিট করতে পারি 6 জন হয়ে। ঠিক আছে, 6 জনের বেশি হইলে পেপারের আসলে কোয়ালিটিটা আর ভালো থাকে না, তার মানে হলো এখানে তারা র্যান্ডমলি অথর ঢুকাই দিছে, এরকম একটা চিন্তা করে। ঠিক আছে, 3 থেকে 5 এর মধ্যে আমাদের টিম মেম্বার হইতে হবে, 5 ওভার করা যাবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। সো এই কোর্সে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করব সেটা হলো পাইথন। তোমরা যেটা লাস্ট সেমিস্টারে করে আসছো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2, তাই না? সেখানে তোমাদের পাইথনস এর বেসিক শেখানো হয়েছে, পাইথন কিভাবে কাজ করে, পাইথন কিভাবে প্রিন্ট করা হয়, পাইথনে কিভাবে ইনপুট নেওয়া হয়, পাইথনের এরে কি, পাইথনের লিস্ট কি, লিস্ট আর এর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তারপর হলো টাপলস কি, তারপর হলো তোমার ফর লুপ কিভাবে করা হয়, কিভাবে ফাংশন তৈরি করতে হয়। এই টপিকসগুলা, এই জিনিসগুলা তোমাকে জানতে হবে, কিভাবে পাইথনে ফাংশন ডিফাইন করে, কিভাবে পাইথনে লুপ চালায়। ঠিক আছে, তুমি যদি এইগুলা তোমার আইডিয়া না থাকে তাহলে তোমাকে শিখে ফেলতে হবে। আমরা একটা ক্লাস হয়তো বা আমরা আজকের ক্লাসটাই শুধু পাইথন দেখাবো, এরপর হয়তো আর পাইথন দেখানো হবে না। তোমাদের লাস্ট সেমিস্টারে যে কোর্স কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে তোমাদের এটা করতে হবে। ঠিক আছে, সেটাই আমি তোমাদের দেখাবো, একটা বা দুইটা নোটবুক দেখাবো। আমরা নর্মালি তোমার আইপাইথন নোটবুক যেটা আছে সেইভাবে করব। হ্যাঁ, ডট পাইথন ফাইল না লিখে .ipynb এই ফাইলটা আমরা লিখব। ঠিক আছে, পাইথন ফাইল যখন আমরা কোড করব তখন .ipynb দিয়ে করব। তো আমরা পরবর্তীতে হয়তো বা গুগল কোল্যাব করব, বাট ইনিশিয়ালি আমরা ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে ওটা দিয়ে আমরা
পাইথনের কোডগুলো করার চেষ্টা করব, ঠিক আছে, বা আইপাইথন নোটবুক যেটা আছে ওটা ফলো করার চেষ্টা করব। তো আমরা প্রথমে জানবো যে ভিজুয়াল স্টুডিওতে কিভাবে পাইথন সেট আপ করতে হয়। তো এটা আমাদের জানতে হবে, পাইথন জানতে হবে, তারপর আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম হিসেবে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদম, তারপর হলো তোমার ডিসিশন ট্রি অ্যালগরিদম, তারপর লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম। হ্যাঁ, তো এই যে পপুলার কিছু অ্যালগরিদম আছে, এনসেম্বল অ্যালগরিদম যেগুলো ভোটিং ক্লাসিফায়ার বা বুস্টিং অ্যালগরিদম গুলা, হ্যাঁ, যেগুলা প্রিভিয়াস অ্যালগরিদম থেকে আউটপুট নিয়ে সে নিজে নিজে আউটপুটটাকে বুস্টিং করতে পারে, ঠিক আছে, এনহ্যান্স করতে পারে আউটপুটটাকে। এই ধরনের কিছু অ্যালগরিদম আমরা পরবর্তীতে জানতে পারবো, শিখতে পারবো। এই কোর্সে আমরা ডিপ লার্নিং হয়তো বা কভার করতে পারবো না, বা ডিপ লার্নিং সম্পর্কে একটা ক্লিয়ার একটা আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে, যেন ডিপ লার্নিং নিয়ে পরবর্তীতে তোমরা কাজ করতে পারো। ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমি জানি না আসলে দেখাইতে পারবো কিনা শেষ পর্যন্ত, ইলেকট্রিসিটি খুব ডিস্টার্ব করতেছে আজকে, ল্যাপটপে চার্জও দেওয়া হয়নি। আমাদের এদিকে নাই স্যার ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি আমার আজকে খেয়ালই ছিল না যে ল্যাপটপে চার্জ নেই। হোয়াটএভার, আমরা মোটামুটি অবজেক্টিভ বুঝে গেছি। এটা ইম্পর্টেন্ট, আসলে অবজেক্টিভটা বোঝা ইম্পর্টেন্ট। এরপরে কোর্সে কি করাবো না করাবো সেটা আসলে তেমন একটা ডাজেন্ট ম্যাটার। স্যার আমাদের ফিজিক্যাল ক্লাস হওয়ার সম্ভাবনা কতটুকু? এই যে শুরু হয়ে যাবে তো 9 তারিখ থেকে, তোমাদের মনে হয় 15 তারিখ থেকে হবে। জি স্যার, স্যার অক্টোবরের হাইব্রিড 15 ক্লাস তারিখ। হওয়ার কি কোনো চান্স আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড পদ্ধতিতে ক্লাস নেওয়ার কি কোনো চান্স আছে স্যার? যারা তোমাদের ভ্যাকসিন নিতে পারবে? তোমাদের ভ্যাকসিন মনে হয় সাবমিট করতে হবে। যদি সাবমিট না করো তাহলে হয়তো বা ক্লাসে আসতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে জয়েন করার অপশন আছে, থাকবে হয়তো বা, আমি জানি না, নট শিওর, এটা নিয়ে এখনো কোনো ডিসিশন হয়নি। বাট তোমাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হলে তোমাকে ভ্যাকসিন ইনফরমেশন দিয়ে তারপর ক্লাসে জয়েন করতে হবে, মানে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে আর কি। কারণ সেক্ষেত্রে হাইব্রিডটা হবে কিনা এটা এখনো ডিসিশন হয়নি, বুঝছো? জি স্যার। স্যার ভ্যাকসিন কি 2টা ডোজই কমপ্লিট করে তারপর যেতে হবে? অ্যাটলিস্ট একটা ডোজ দিতে হবে, ওকে স্যার। বুঝছো, একটা ডোজ অ্যাটলিস্ট দেখাইতে হবে যে আমার একটা ডোজ আমরা দিয়েছি, এটা দেখাইতে হবে, আদারওয়াইজ। স্যার সুরক্ষা অ্যাপে তো অনেক দিন হলো স্যার অ্যাপ্লাই করছি কিন্তু আসেই না। হ্যাঁ, তোমাদের তো নতুন একটা দিছে, ওটাতে করো, ইউজিসি যেটা দিছে ওটা করো, ওটাতে খুব দ্রুত ওইটাও হচ্ছে করছি তো। স্যার। হ্যাঁ, ওটা খুব দ্রুত হচ্ছে। ওকে, সো আমরা হলো ভিএস কোডে আমরা নরমালি কাজ শুরু করব, ঠিক আছে। আমাদের ইয়ার টার্গেট থাকবে হলো ভিএস কোডটা প্রথমে ইনস্টল করে নিব আমাদের সব পিসিতে। ভিএস কোডটা কিভাবে ডাউনলোড করতে পারি আমরা একটু দেখি। ভিএস কোডটা আমরা জাস্ট লিখবো ডাউনলোড ভিএস কোড, ভিএস লিখলেই তোমার লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কে গিয়ে আমরা যেটা করব
আমার এখানে অলরেডি ইনস্টল আছে, আমরা উইন্ডোজ 7, 8, 10 এটা ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড করে নর্মাল জাস্ট ইনস্টল করব। নর্মাল ইনস্টল করার পরে, ঠিক আছে, এটা ডাউনলোড করার পরে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাদের এরকম একটা আইকন দেখা যাবে, ভিজুয়াল স্টুডিও কোড। এটা ওপেন করব। এটা ওপেন করার পর আমরা যেটা করব, বেসিক কিছু সেটিংস আছে। বেসিক সেটিংসটা হলো, আমরা আমাদের এই প্ল্যাটফর্মে যদি পাইথনকে রান করাইতে চাই, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে এক্সটেনশন বলে একটা, এরকম ওপেন করার পরে তুমি এরকম এক্সটেনশন একটা এরকম অপশন দেখতে পাবা। এই এক্সটেনশনে এসে তোমাকে যেটা করতে হবে, পাইথন বলে একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। এই যে পাইথন প্রথমে যেটা আসবে ওইটাই, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। পাইথন আসার পরে তোমার এখানে ইনস্টল অপশন আসবে, ইনস্টল। এই ইনস্টল অপশনে তোমাকে প্রথমে ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করার পর যদি ইনস্টল হয়ে যায়, তাহলে এরকম একটা অবস্থা দেখাবে, ডিসেবল আনইনস্টল। তার মানে এটা এখন আমার এখানে ইনস্টল আছে। তো প্রথমে পাইথন এক্সটেনশন ইনস্টল করতে হবে। এরপর কি করতে হবে, পাইথন ইন্টারপ্রেটার নামাইতে হবে। পাইথন ইন্টারপ্রেটার আমরা কিভাবে নামাইতে পারি, জাস্ট লিখবা ডাউনলোড পাইথন, তাহলেই হবে। ডাউনলোড পাইথন লেখার পরে তোমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এই যে ডাউনলোড পাইথন, এটা এটা ইনস্টল দিবা, এটা ডাউনলোড করবা। এটা ডাউনলোড করার পরে নর্মালি জেনারেলি জাস্ট ইনস্টল দিবা, ঠিক আছে। ইনস্টল দেওয়ার পর তোমার হলো ভিএস কোড রেডি হয়ে গেল পাইথন প্রোগ্রাম রান করার জন্য, ঠিক আছে। স্যার যাদের তারপরে পাইথন আছে ওদের তো লাগবে না মেবি। না, তাদের লাগবে না, যাদের আছে স্যার তাদের এটা লাগবে না। ভিজুয়াল স্টুডিওতে করার কি কোনো মানে স্যার স্পেসিফিক কারণ আছে? না, স্পেসিফিক কোনো কারণ নাই। তুমি পাইচার্ম ইউজ করতে পারো, তুমি অ্যানাকোন্ডা ইউজ করতে পারো, ঠিক আছে। তো জি স্যার, বুঝতে পারছি। এটা হলো মাইক্রোসফটের, যেহেতু মাইক্রোসফটের আবার আলাদা এআই প্ল্যাটফর্ম আছে, তো এটার জন্য কিছু সুবিধা আছে। তারপরে যে যেটা প্রিফার করো, গুগল কোলেবেও করতে পারো, ভিজুয়াল স্টুডিওতেও করতে, সরি ভিএস কোডেও করতে পারো, অথবা অ্যানাকোন্ডাতেও করতে পারো, যার যেটা প্রিফারেন্স। তোমরা লাস্ট সেমিস্টারে কিসে করছো? পাই স্যার, মার পাইথন কোল্যাব স্যার। কোলেব, তাহলে পাইচার্ম আর কোলেবে করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। ওকে, ফাইন। তো অথবা অ্যানাকোন্ডা ইউজ করতে পারো, যেহেতু আমরা আই পাইথন নোটবুক ইউজ করব, অথবা গুগল কোলেব ইউজ করতে পারো। ওকে, একই একই জিনিস, আমরা জাস্ট লোকালি একটু করার চেষ্টা করতেছি। ওকে, ইনস্টল করার পরে যেটা করতে পারো, আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপ দিতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটআপটা আমরা কিভাবে দিতে পারি, খুবই সিম্পল। আমি তোমাদের এটা দিয়ে দিচ্ছি, এটা ফলো করলেই হবে। ওকে, এখানে আছে। তো এখানে আমরা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করব, যাতে করে আমরা এই প্রজেক্টে আমরা কাজটা করতে পারি। আর গুগল কোল্যাবে যদি করো, তাহলে একদম জিরো কনফিগারেশন, যেখানে কোনো কনফিগারেশনই নাই, কনফিগারেশন করতে হবে না, ঠিক আছে। তো এটা আমরা করতে পারি। এটার জন্য আমরা আমরা যে এটার ভিতরে প্রথম যে উইক ওয়ান আছে, এটা আমরা যদি একটা প্রজেক্ট চিন্তা করি, তাহলে এটা আমরা সরাসরি ওপেন করি, উইক ওয়ানটা ওপেন করি। তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা যদি টার্মিনালে যাই, ওকে, না,
উইন্ডোজের জন্য পাই লিখতে হয়। ম্যাক ভার্চুয়াল এনভায়রনমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট রান করতে চাই, তাহলে তোমার আর পাইথন সেট আপ করতে হবে না আলাদাভাবে, ঠিক আছে? একটা ইরর দেয়, এই ইররটাকে আবার সলভ করার জন্য তারা সলিউশন দিয়ে দিছে। তুমি যদি এটা রান করো তাহলে এটা প্রবলেম সলভ হয়ে যাবে। দেন তুমি যদি এখন রান করো, তোমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি হয়ে গেল। তার মানে তোমার প্রোগ্রাম রান করার জন্য প্রস্তুত। আর যেহেতু আমরা আসলে নোটবুক রান করব, সেই ক্ষেত্রে আপাতত এটা রান করার দরকার নাই, ঠিক আছে? সরাসরি ফাইলটাকে তুমি IPYNB দিয়ে সেভ করবা, IPYNB দিয়ে সেভ করবা, তাহলে ফাইলটা তোমার অটোমেটিক্যালি এখানে ওপেন হবে, ঠিক আছে? একদম গুগল কোল্যাবের মতো এনভায়রনমেন্ট, ঠিক আছে? এখন যদি তুমি রান করো, তোমাকে বলবে যে তুমি ইন্টারপ্রেটার চুজ করো। তো ইন্টারপ্রেটার হিসেবে আমরা কিন্তু অলরেডি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছি, সেটা কিনা উইক 1 এর মধ্যে আছে। এই যে উইক 1 এর মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছি। তো এটাকে তোমাকে একটু সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে রিকোয়ার্স, আচ্ছা কোনো একটা রিকোয়ার্স হইতেছে, এটা আমরা একটু ইনস্টল করি, নো প্রবলেম। স্যার লোকালটা ইউজ করার সমস্যা হবে? কোনটা কোনটা? স্যার ওই যে পাইথন 3.9 ওইটা যদি ইউজ সিলেক্ট করি? না, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করছি, এক্ষেত্রে পাথ সিলেক্ট করতে অনেক সময় প্রবলেম হয়। অনেক স্টুডেন্ট অনেক সময় ঝামেলা করে ফেলে, পাথটা অনেক সময় পায় না। তো পাথটা যেহেতু পায় না, এই জন্য আমি সবসময় প্রিফার করি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখান থেকে তুমি রান করো। এতে করে আমাকে কোথায় পাথ আছে, কোথায় পাইথন আছে, এগুলো আমাকে আর দেখতে হয় না। আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। অনেক সময় তুমি যখন কন্ট্রোল-শিফট-পি যদি দাও, তুমি যখন ওই কি বলে পাইথন ইন্টারপ্রেটার তুমি যখন চুজ করতে যাবা, তখন আসলে ওই পাথটা আমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আমরা নর্মালি ওই ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করি, যেন আমাকে আর ইন্টারপ্রেটারের জন্য অন্য কোথাও না যাইতে হয়। এই প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিই। ওকে, আর যদি খুব কঠিন লাগে তাহলে সেম জিনিসটাই আমরা গুগল কোল্যাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, হয়ে গেছে, আমাদের সেটআপ রেডি। এখন আমরা আমাদের পাইথন প্রোগ্রামটা রান করতে পারবো, ঠিক আছে? সো এগুলাকে বলা হচ্ছে এক একটা সেল। এই প্রত্যেকটা সেলে আমরা নর্মালি কোডগুলা লিখতে পারি এবং একটা সেল আর একটা সেলের সাথে কানেক্টেড। তার মানে হলো তুমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো, এই ভেরিয়েবলটা তুমি যদি এই সেলে প্রিন্ট করতে চাও, সেটা হবে। জি স্যার। ওকে, এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য, পাইথনটা দেখানোর উদ্দেশ্য হলো ইনিশিয়ালি তোমরা যারা মানে শিখে আসছো হয়তো বা ভুলে গেছো তাদের জন্য, কারণ এই কোর্সটা শুরু করার জন্য আমাদের পাইথনটা লাগবে। তো তোমরা এডিটর হিসেবে পাইচার্ন, অ্যানাকোন্ডা অথবা গুগল কোল্যাব ইউজ করতে পারো। আমরা ফাইনালি হয়তো বা গুগল কোল্যাবের দিকেই যাব, ঠিক আছে? তারপরও ভিএস কোডটা কেন স্পেশালি দেখাইলাম, এই ভিএস কোডটার সাথে মাইক্রোসফটের যেহেতু প্রোডাক্ট, মাইক্রোসফটের অনেক এআই সিস্টেম অলরেডি ডেভেলপ করা আছে, যেগুলা কিনা মাইক্রোসফট এজিউরের সাথে কানেক্টেড করে তুমি সরাসরি সেখানে ডেপ্লয় করতে পারবা, ঠিক আছে? তো এই জন্য এটা একটু শেখানো, এবং এদের বেশ কিছু অ্যালগোরিদম তোমার অলরেডি তারা করে রাখছে, এবং তাদের বেশ কিছু টিউটোরিয়াল আছে যেগুলা কিনা তোমার এই ভিজুয়াল স্টুডিওর উপর বেস করেই করা, ঠিক আছে? তো সেই টিউটোরিয়ালগুলো আমি মাঝে মাঝে তোমাদের দেখাবো, এই জন্য এটাকে আমি একটু সেট আপ করে রাখলাম। স্যার ভিজুয়াল স্টুডিওতে কি গ্রুপে কাজ করা যায়? না, গ্রুপে কাজ করা যায় না। গ্রুপে কাজ করতে হলে তোমাকে গিটহাব ইনস্টল করতে হবে, ঠিক আছে? মানে গিটহাবের সাথে কানেক্টেড থাকতে হবে। গিটহাবের সাথে যদি কানেক্টেড থাকো,
তাহলে সেটা শুধু ভিজুয়াল স্টুডিও না, যে কোনো এডিটরের সাথেই তুমি কাজ করতে পারবে। তো সাথে সাথে কি সিঙ্ক হয়ে যায় গিটহাব কানেক্ট করলে? সিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, ধরো আমি একটা এডিট করব, লেটস সে আমি একটা এডিট করি এখানে, হ্যাঁ আমি দেখাই, আমি তো গিটহাব থেকে নামাইছি জিনিসটা, রাইট? জি স্যার। এখন আমি ধরো লেটস সে একটা কোড এডিট করলাম, আমি এখানে করলাম যে এক্স ওয়াই, আমি দেখাচ্ছি তোমাদের, আমি জেড ইকুয়াল 8 রাখলাম, এখন প্রিন্ট করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সরি। তাহলে এটার আউটপুট কত হবে? 18, রাইট? আগে ছিল 10, এখন ছিল 18, রাইট? জি স্যার। স্যার। দেখা যাচ্ছে না? একটু বড় করব। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যে এই যে এডিট করলাম লোকালি, আমি তো এটা গিটহাব থেকে নামাইছি, এখন আমার কাছে মনে হলো এটা তো আমার টিমমেটের পাইতে হবে, রাইট? তাহলে আমার টিমমেটের যদি পাইতে হয়, তাহলে আমরা যেটা করতে পারি, ওই যে একটু আগে আমি যেটা করতেছিলাম, যে আমি গিটহাব থেকে নামাইছি, তো আমি একটু দেখি যাব কিভাবে। এটা নামাইছি, রাইট? এখন দেখি আমি কোনো চেঞ্জ হয়েছে কিনা, আমি দেখি। চেঞ্জ হওয়ার জন্য চেক করতে হয়, কিছু কমান্ড আছে, এগুলো তোমাদের জানতে হবে, শিখাবো না আমি। একটা ফাইল চেঞ্জ হয়েছে, আর ওটা কি সেভ দিছিলাম? এই ফাইলও তো চেঞ্জ হয়েছে, সেভ দিতে হবে। এখন দেখি, এখন এলো দুইটা ফাইল দেখাচ্ছে, তাই না? মডিফাইড হয়েছে, এই ফাইলটা মডিফাইড হয়েছে। এখন আমি একটা কাজ করি, শিখাবো না আমি তোমাদের। আমার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে সেট করতে হবে। ইমেলটা সেট করলে হবে। সাইন ইন করতে হবে আর কি, হ্যাঁ আমার গিটহাব অ্যাকাউন্টের সাথে সাইন ইন করতে হবে। তো এই পিসি থেকে ফার্স্ট টাইম করা হচ্ছে, তাই ওকে অ্যাক্সেস দিলাম আমি, অথেন্টিকেট সাকসেস। তাহলে এখানে হয়তো বা আমার সাকসেস কথাটা আসবে। ওকে, ইট পুশ প্লিজ কমপ্লিট অথেন্টিকেশন এভরিথিং আপ টু ডেট, তার মানে হলো সে অলরেডি পাঠাই দিছে হয়তো। গিট that's নাই, এখান তো দেখাচ্ছে চেঞ্জ আছে। ও গিট অ্যাড করতে হবে, হলো গিট অ্যাড, গিট অ্যাড করতে হয়। এটা কি আলাদা একটা ফোল্ডার তৈরি হয় যখন অ্যাড করি? হ্যাঁ মানে ওই না, ইন্টারনালি আলাদা কোনো ফোল্ডার টোল্ডার তৈরি হয় না, ওই সেম জায়গায় সে আপডেট করে। তো একটা জিনিস ভুলে গেছে, ওই যে এনভায়রনমেন্ট যে ফাইলটা আছে, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফাইলটা তৈরি করলাম না, জি স্যার। এটা একটু ইগনোর করা দরকার ছিল, আমি ইগনোর না করেই পাঠাই দিছি।
গিট ইগনোর করা দরকার ছিল, এখানে একটা ইগনোর ফাইল তৈরি করা দরকার ছিল, এটা কিনা আমার একটু ভুল হয়ে গেছে। হোয়াট এভার, সে এখন এনভায়রনমেন্টে সব ফাইল পাঠিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা হোয়াট এভার, পরে ডিলিট করে দিব। ওকে, আমি এখানে গিট ইগনোর ফাইলটা তৈরি করি। গিট ইগনোর মানে হলো তোমার ওই ফাইলটা আর যাবে না, আমার কথা বুঝছো? জি স্যার। তো আমি যদি এখানে ডট গিট ইগনোর তৈরি করি, বলে দিই স্ল্যাশ ডট ইএনভি, ফাইলটা যাবে না, তাহলে এটা আর যাবে না। আচ্ছা অ্যাড হয়ে নিক, অ্যাড হওয়ার পরে আমি বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা আমরা টিম ওয়াইজ কাজ করব গিটহাবের মাধ্যমে, সেটা আমরা পরে দেখাবো। আমরা একটু সামনে আগাই। তো এখানে যেটা দেখাচ্ছিলাম, সো এইভাবে আমরা পাইথনে প্রিন্ট করতে পারি। প্রিন্টের মধ্যে হেলো ওয়ার্ল্ড দিলেই হবে। এই হেলো ওয়ার্ল্ডটা এখানে স্ট্রিং আর প্রিন্টটা এখানে ফাংশন, ঠিক আছে, যেটা কিনা সিতে আগে লেখার জন্য অনেক কিছু লেখা লাগতো, বাট পাইথনে একদম সিম্পল। তুমি প্রিন্ট করার জন্য প্রিন্ট বাটনটা বা প্রিন্ট ফাংশনটা নিয়ে কাজ করলেই হবে। এখানেও সেম আগের মতো অ্যারিথমেটিক অপারেশন বা ভেরিয়েবল অ্যাসাইনিং আগের মতোই। তো যেখানে কি করতেছি আমরা আমরা এক্স ওয়াই জেড ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যেখানে কোনো ডাটা টাইপ নেই, পিএসপির মতো অনেকটা। পিএসপি তো আমরা এরকম ডাটা টাইপ ডিক্লেয়ার করে দেই না। তো ডাটার টাইপটা কি হবে এটা অটোমেটিক্যালি সিস্টেম বুঝে যায় যে এই টাইপটা কি। যেমন এখানে ইন্টিজার নিয়ে কাজ করছে, এক্স ওয়াই জেড, এখানে কি ইন্টিজার না? তো অটোমেটিক্যালি আসলে বোঝা যায় এটা আসলে ইন্টিজার। তো আগের মতোই এক্স ওয়াই জেড আমরা কি করলাম, যদি অ্যারিথমেটিক অপারেশন করি প্লাস মানে এডিশন করি, তাহলে তিনটাকে প্লাস করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমরা টোটাল একটা ভেরিয়েবলে রেখে কাজ করি, সেই টোটাল ভেরিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করে দিই, তাহলেই কিন্তু এটা কাজ করবে, রাইট? এরকম। আবার আমরা যদি স্ট্রিং নিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা তো এটা টাইপ বললাম, টাইপটা কি বের করতে চাই, আসলে টাইপটা কি, তাহলে যদি টাইপ ফাংশন ফাংশনের মধ্যে যদি অ্যাকসেপ্ট দিয়ে দাও, তাহলে বলে এটা ইন্টিজার। হ্যাঁ, যেমন এটা বলবে প্লট, রাইট, 10.5। টাইপ যদি নেম ভেরিয়েবল যে টাইপ আমরা জানতে চাচ্ছি, তাহলে এটা কিন্তু তখন হয়ে যাবে, এটা কিন্তু স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে। ভুল দেখাচ্ছে কেন? নেম যে কলামটা ছিল সেটাকে আমরা আসলে এক্সিকিউট করি, এই জন্য এটা ভুল দেখাইছে। তো তো একটা সেলের সাথে আরেকটা সেল রিলেটেড, তুমি যদি নেম ডিক্লেয়ার করলা ঠিকই, কিন্তু এক্সিকিউট করলা না, তাহলে ওটা কিন্তু আর রান হবে না। এটা কিন্তু স্ট্রিং, রাইট? মাল্টিপ্লিকেশন যদি করতে চাই, তাহলে মাল্টিপ্লিকেশন। আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই শুধু দিয়ে, তাহলে এভাবে হবে। স্যার কথা ঠিক মতো শোনা যাইতেছে না। স্যার মেবি গিটহাবের ফাইলগুলো আপলোড হইতাছে এর লিগা।
স্যারের দিকে মেবি বৃষ্টি। হ্যাঁ, হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি তোমাদের জন্য কি বলতেছিলাম। ও আচ্ছা, এই যে এটা বলতে পারবা যে ফ্লোর ডিভিশনটা কি, এটা কেন 1 হইলো আউটপুট? স্যার লাস্টের দিকে কিছুক্ষণ কথা শোনা যায় না, নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাট তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো এখানে দেখো একটা ফ্লোর ডিভিশন করা হয়েছে, এই জিনিসটা কি, এটার মিনিংটা কি বলতে পারবা? দেখা যাচ্ছে 7 দেওয়ার পরে ডাবল স্ল্যাশ দিয়ে 4 করা হয়েছে, এটার মিনিংটা কি পাইথনে? এটা ফ্লোর স্যার ডিভিশনটা কি ভাগশেষ আসলে মেবি। বলতো? দশমিকের স্যার সংখ্যাগুলো আর যেটা নেই। দশমিকের সংখ্যাগুলো নিবে না স্যার, রাউন্ড আপ করে শুধু ইন্টিজারটা দেখাবে। না, মানে ব্যাপারটা হলো এরকম, মানে লোয়ার ভ্যালুটা নিবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তোমার বাউন্ড করবে, বাট লোয়ার ভ্যালুটা নিবে আর কি। ধরো 1.5 এর লোয়ার ভ্যালু যদি চিন্তা করি, ফ্লোর ভ্যালু, তাহলে এটা হলো 1, আর আপার ভ্যালু যদি চিন্তা করি তাহলে 2, ঠিক আছে? ফ্লোর এবং তোমার এটাকে কি বলে, সিলিং ভ্যালু। তোমরা নাম শোনো নাই, ফ্লোর এবং সিলিং ভ্যালু? জি স্যার স্যার। শুনছি। সেটাই তো এটা, জি স্যার। সেটাই তো এটা ফ্লোর ভ্যালু। আর একটা যদি হয়, এটা যদি সিলিং নিতাম, ধরো এটা যদি সিলিং অপারেশন করতাম, তাহলে হয়তো বা তোমার ধরো এটার আউটপুট হয়তো 2, তাই না? কারণ 7কে 4 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হয়, তাহলে এটার সিলিং ভ্যালু নিতে হবে, আপার ভ্যালু নিতে হবে, তাহলে সেটা হলো তোমার 2 হইতো আর কি। ওকে, এটা মানে কি? রিমাইন্ডার ভাগশেষ। ভাগশেষ, রিমাইন্ডার। আমাদের কোনো একজন ফ্রিল্যান্সার মনে হয় এটা বুঝে না আর কি, ঠিক আছে? মাঝখানে দেখো না ফেসবুকে কথাবার্তা হয়েছে, তো সে এটাকে ভাগ মানে কি বলে, এটা নাকি ডিভিশন এরকম বুঝায়, সে নাকি নিজে বুঝে না, আবার সে খুব বড় মাপের ভাগশেষ, স্যার। ফ্রিল্যান্সার, হোয়াট এভার। তো এটা হলো রিমাইন্ডার, ঠিক আছে? তার মানে হলো ভাগশেষ, এই মডিউলাস দ্বারা বোঝানো হয় ভাগশেষ। তো এই অ্যারিথমেটিক অপারেটর গুলো আমাদের একটু বেসিক মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতে হবে। তো আমাদের এখানে প্রায় কাজ শেষ। গিট কমিট -m উইক 1 ওডি। আজকে এনভায়রনমেন্ট অনেক সুন্দর। জি স্যার, কয়দিন যে গরম পড়ছে স্যার, আজকে একটু বৃষ্টি পরে ঠান্ডা হলো। যে এনভায়রনমেন্ট সহ চলে গেছে, আচ্ছা হোয়াট এভার, পরে ক্রিয়েট করে দেব আমি। কিটে রাইট হচ্ছে, হ্যাঁ। এখন যদি আমরা গিটে চলে যাই, তাহলে এই গিটের সাথে যারা কানেক্টেড থাকবে তারা সবাই এটা দেখতে পারবে। একজন, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমরা ইয়াতে দিয়ে দিব, চ্যাট কি বলে, যে পিএলসি তে দিয়ে দিব। এই যে একটা লাইন অ্যাড করছিলাম, মনে আছে? জি স্যার। জেড। চলে আসছে অটোমেটিক, দেখছো? তার মানে হলো এই গিটের সাথে যারা কানেক্টেড থাকবে, পরবর্তীতে তারা কি করবে, এটাকে তারা পুল করে নিবে, গিট পুল, তার এখানে তার পিসিতে পুল করে নিবে। তার মানে আমি যেটা চেঞ্জ করব সে ওইটা পেয়ে যাবে। এভাবে আমরা টিম ওয়ার্ক করতে পারি, বুঝছো? এখানে সরাসরি এখানে টিম ওয়ার্ক করা যায় না, কারণ কোডটা তো তোমাকে পাইতে হবে অ্যাটলিস্ট। আমার কথা বুঝছো? সেটা শুধু ভিএস কোড না, তুমি যে কোনো এডিটর দিয়ে এটা করতে পারো। তোমাকে এই গিটের প্রসিডিউরটা জানতে হবে, আমি শিখাই দিব। তোমরা যদি না জানো আমি শিখাই। যেমন 1 মিনিট আগে আমি এডিট করছি, এই যেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই গিটের সাথে আমি যাদেরকে অ্যাড করবো, লেটসে আমি আমি তোমাদের কোন একজন পার্সনকে এখানে অ্যাড করলাম। তোমাদের গিটে অ্যাকাউন্ট আছে এরকম একজনের আছে গিটে অ্যাকাউন্ট? জি স্যার। তো একজন বলো আমাকে, তাকে অ্যাড করে দিচ্ছি এটার সাথে।
তাহলে সে এটার যদি এখানে অ্যাড নাও করি, এটা যেহেতু আমার পাবলিক প্রোফাইল, তোমরা যেটা করবা এই যে এখানে এসে গিট ক্লোন করবা। গিট ক্লোন করে গিট ক্লোন করলেই হবে, জাস্ট লোকাল পিসিতে গিট ক্লোন, তারপর এই কথা এটা পেস্ট করবা, দেখবা যে এটা নেমে গেছে অটোমেটিক্যালি এবং কানেক্টেড হয়ে যাবে এটার সাথে আসলে আলটিমেটলি। ওকে ফাইন, এটা নিয়ে আমি আলাদা ক্লাস নিবনি তোমাদের গিটে কিভাবে আমরা কাজ করতে পারি। এটা দ্বারা রিমেইনিং বোঝায়, মানে রিমাইন্ডার বোঝায়। তারপর হলো আমাদের কিছু রেশনাল অপারেটর আছে, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, ঠিক আছে। তো এক্স ইকুয়াল যদি 105 নেই, এটা যদি 100 নেই, তাহলে এটার আউটপুট কি হবে? এক্স ওয়াই থেকে বড়, তাহলে এটা কি হবে? ট্রু, রাইট। মানে এখানে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই থেকে বড় আছে। আবার এই ক্ষেত্রে কিন্তু এটা কি আসবে? ফলস আসবে। এটা একদম বেসিক অপারেশন, ঠিক আছে। তারপর হলো আমরা যদি একটু নিচে যাই, এক্স আর ওয়াই কি সমান না, তাহলে এটার আউটপুট কি আসবে? ফলস। ওকে, এক্স ইজ নট ওয়াই, এটা কি? ট্রু আসবে, ট্রু, রাইট। তারপর হলো তোমার ধরো এটা হলো কি, এটা ট্রু আসবে, রাইট, বাট এটা কি? ফলস। ওকে, এখন হলো এটা কি করলাম, ওই চেইনিং আর কি, এটা চেইনিং করা যায় যে ওয়াই থেকে এক্স বড়, 5 থেকে ছোট, তাহলে এক্স এর মানটা কি 1 থেকে বড় না? জি স্যার। রিয়েল নাম্বার পড়ার সময় আমরা যখন এই ধরনের কিছু কাজ করতাম, আমরা মনে আছে? জি স্যার, এটাকে ওয়াই বলা মান স্যার 1 থেকে 5 এর মধ্যে। বলা হচ্ছে চেইনিং কম্পারিজন, ঠিক আছে। তো কয়েকটা কম্পারিজন একসাথে করা যায়। ওকে, এখন আমরা একটু দেখি যে আমরা এখানে এটা না, প্রিন্ট ফাংশন শিখে লাভ নেই, আমরা একটু ভিতরের দিকে যাই। এগুলো তো তোমরা জানোই, 2টা ফ্লট পর্যন্ত সে প্রিন্ট করবে, তাই না? এগুলো তো পড়ানোর দরকার নেই। যেমন এর মান যদি ধরো অনেক বেশি ফ্লট সংখ্যা থাকে, আমি চাচ্ছি 2টা সংখ্যা পর্যন্ত নিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। পার্সেন্টেজ .2f দিয়ে পার্সেন্টেজ এ এখানে এইভাবে কথাটা লিখে দিতে পারি, তাহলে আউটপুটটা 3.45 পর্যন্ত নিয়ে শেষ করে দিবে। এগুলা বেসিক অপারেশন, এগুলা তেমন একটা জানার দরকার নাই। বেসিক্যালি যেটা জানতে হবে, আমরা কিভাবে ইনপুট নিতে পারি সেটা একটু দেখো। ইনপুট কিভাবে নেয়? ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি। ইনপুট ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, ইনপুট ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, এই দুইটা ভেরিয়েবলে রেখে দিব, ভ্যালু 1 ভ্যালু 2 তে রেখে দিব, দিয়ে ভ্যালু এবং ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 আমরা টোটাল নামক ভেরিয়েবলে রেখে দিব, রেখে দিয়ে আমরা টোটালটাকে প্রিন্ট করব, ঠিক আছে। এটা এখন আউটপুট দিচ্ছে না কেন? তার ইনপুট চাচ্ছে স্যার। ইনপুটটা যে দিব সেটা তো আমাকে নিতে হবে। মানে ইনপুটটা দিতে হবে না? নাই করে দেখি। এটা নাকি? না, একটা না ইনপুট নিছি, তো ভ্যালু 2 ইনপুট নিতে হবে না? স্যার ইন্টার দেওয়া হবে না? হ্যাঁ সেটাই তো, আমি তো ইন্টার দিচ্ছি কিন্তু হচ্ছে না। মানে একটা ইনপুট নিচ্ছে, বুঝছো? যে 12 ইনপুট দিছি না, 12 12 12 12 এরকম দেখাচ্ছে, কিন্তু এটা তো এইভাবে না, মানে বুঝলাম না কিছু। এটার ইনপুটটা না, আমার তো 2টা ইনপুট, আমি 1 দিলাম। ও আচ্ছা, এই যে আছে, ঠিক আছে, এখন আছে। আচ্ছা, 1 আর 2,
1 আর 2 না 12 ইয়া হবে, 3 হবে। 1 2। স্ট্রিং হিসেবে নিতেছে, ইন্টিজারে কনভার্ট করতে হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস 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 ইয়েস, ঠিক আছে ঠিক আছে। তাহলে 1 আর 2 দিছি যেহেতু, সে 1 আর 2 বের করছে আসলে। আর এটা তো স্ট্রিং, তো স্ট্রিংটাকে আসলে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। গুড। সো আমরা যদি ইন্টিজারে কনভার্ট করে নিই তাহলে এখানে আবার ধরো আমাদের 3 আসবে, ঠিক আছে, বুঝছো? জি জি স্যার। স্যার। তো ইনপুটটা তো আমরা স্ট্রিং আকারে নিচ্ছি, তো ওইটাকে আমরা পরবর্তীতে এখানে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি, এখানে এসে ইন্টিজারে টাইপ কাস্ট করলাম আর কি। তো টাইপ কাস্টিং বিষয়টা এইভাবে আমরা করতে পারি। ওকে, সো আমরা ইনপুট নেওয়ার সময় টাইপ কাস্টিং করে ফেলতে পারি ইচ্ছা করলে, এখানে আমরা টাইপ কাস্টিং করে ফেলতে পারি। ওকে, এখন আমরা যদি মাল্টিপল ইনপুট নিতে চাই তাও আমরা এইভাবে স্প্লিটের মাধ্যমে করতে পারি। ফাইন, এগুলো আসলে অনেকটা জানার দরকার নাই। ওই মানে স্প্লিট করে ফেলবে আর কি, যে ইনপুটগুলো নিব সেগুলো সে আলাদাভাবে স্প্লিট করে দেখাবে। তারপর ধরো এটার টাইপ কি হবে, এটা স্ট্রিং দেখাইলো, আচ্ছা ফাইন, এগুলো আসলে তেমন একটা লাগবে না, আমাদের মেইনলি উইক টুর যে ফাইলটা আছে সেটা লাগতে পারে, যেটা কিনা ফাংশন আছে আমাদের, ঠিক আছে। সেভ দিলাম। ওকে, এখানে ধরো একটু ইফ এলস কন্ডিশন শেখানো হয়েছে, এটা নর্মাল জাস্ট ইফ কন্ডিশন। তো পাইথনে একটু ইফ কন্ডিশনটা ডিফারেন্ট, ঠিক আছে। তো পাইথনে হলো যদি তুমি ইফ লেখো তাহলে এখানে তোমার এটা একটা স্টেটমেন্ট আমরা জানি, তো স্টেটমেন্টে তোমার এই কন্ডিশনের এখানে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কোনো কিছু দিতে হয় না, তারপর একটা কোলন দিয়ে অটোমেটিক্যালি এখানে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কোনো কিছু লাগবে না, ঠিক আছে। দেখবা যে একটু স্পেস আছে, ইফের নিচে লেখাটা নাই, লেখাটা একটু পরে, রাইট। এই যে ব্লকটা, এই ব্লক মানে এই জিনিসটা দ্বারা বোঝায় যে এটা আসলে ইফের আন্ডারে আছে, আমার কথা বুঝছো? তো তুমি যখন আবার একদম প্রথম থেকে লেখা শুরু করবা তাহলে এই লেখাটা কিন্তু আর ইফের মধ্যে নাই, এটা কিন্তু ইফের মধ্যে আছে, আমার কথা বুঝছো? জি স্যার, এই জিনিসটা খুবই রিস্ক স্যার। তো আমরা যদি গ্রেড এখানে জাস্ট নর্মাল একটা ইফ কন্ডিশন চেক করছে, নাথিং এলস, যে 85 নিলাম গ্রেড, আর গ্রেড যদি 60 উপরে হয় তাহলে সে পাসড হবে। আমাদের একটা এনভায়রনমেন্ট সিলেক্ট করতে হবে, আমরা বাই ডিফল্ট যেটা আছে ওইটাকে সিলেক্ট করে রান করি, হ্যাঁ। বা ইনিশিয়ালি আমরা একটা এনভায়রনমেন্ট ফাইল তৈরি করছিলাম, এটাকে সিলেক্ট করে দেখি করি, তো এটা একদম বাইরে আছে, এটা একবার ইনস্টল করে নিলে আর আর লাগবে না। একদম বাইরে আমি ওপির বাইরে করছিলাম, এখানে করছিলাম, এটা সিলেক্ট করছি, হ্যাঁ। এরপরে মনে হয় আর লাগবে না, তাহলে বারবার ইনস্টল দিতে হবে। ওকে, এটা অ্যাক্টিভেট করে নেই, অ্যাক্টিভেট করতে হয় এটা দিয়ে।
তো এরকম আসলো, তাহলে আমাদের সলিউশন হলো নরমালি স্ট্যাক ওভারফ্লোতে আছে সলিউশন, আর নিজেরাই দিয়ে দিছি। এটা হয় না, এটা হচ্ছে না তো। এখানে আমরা ক্রিয়েট করে নিই, এটা একটা আলাদা প্রজেক্ট। ওকে, তাহলে এটা পাস্ট হয়েছে। হ্যাঁ, আর যদি এটা ধরো আমাদের একটু কম থাকে, তাহলে এটা কিন্তু তখন কোনো কিছু আউটপুট আসেনি, কারণ কম তো, রাইট? তাহলে তখন আমাদের এলস কন্ডিশন দিতে হবে। তাহলে এলসটা তো এই যে এখানে দিছি, তাহলে এটা আমরা বেশিই দিই। ছিল এটাই থাকবে ফার্স্ট। আর যদি আমাদের ইফ এলস ইউজ করতে হয়, তাহলে একটা ভেরিয়েবলে আমরা একটা ভ্যালু সেট করলাম, তারপর ইফ এর মধ্যে সিনট্যাক্সটা হলো এরকম, কোনো ব্র্যাকেট হবে না, হ্যাঁ, একটা কোলন হবে। এই কোলনের নিচে যা কিছু লিখবো এবং একটু স্পেস দিয়ে সবকিছু ইফের মধ্যে থাকবে, মানে বুঝাবে ওই ব্লকটা ইফে। আবার যখনই আমি আবার কিনা একদম ইফের নিচ থেকে লেখা শুরু করব, তার মানে ইফ থেকে বের হয়ে গেল। যেমন এলসটা লিখছি, আবার এলসের মধ্যে আমি আবার একটা ব্লক তৈরি করছি কোলন দিয়ে, ঠিক আছে? তাহলে এই ব্লকের নিচে যা কিছু লিখবো সবই কিন্তু এলস এর মধ্যে। তাহলে এটা কিন্তু দেখো 60 থেকে বেশি আছে, তার মানে এটাও পাস আসবে। বাট আমরা যদি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই 50, তাহলে কিন্তু সে ফেল আসবে, ফেল। ঠিক আছে, তার মানে ইফ কাজ করে না, এই ক্ষেত্রে কোনটা কাজ করছে? এলস। এলস কাজ করছে স্যার। ওকে, তাহলে এই হলো বেসিক পাইথনের একটা কন্ডিশনাল মানে স্টেটমেন্ট। ওকে ফাইন। তো এখানে আমাদের ইফ এলস কিভাবে কাজ করবে সেগুলোর একটা লজিক্যাল ভিউ দিছে, এটা আমরা জানি। এগুলো আসলে বিস্তারিত পড়ার কিছু নাই, এটা একটা গ্রেডিং সিস্টেম। যদি মাল্টিপল কন্ডিশন থাকে, ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস, তাহলে পাইথনে নরমালি এইভাবে লিখতে হয়। ইফ এটা যদি হয় তাহলে এটা, এলস ইফ, ই এল আই এফ। এলস ইফ না লিখে আমরা ই এল ইফ লিখি, ইলিফ। ঠিক আছে, তো পাইথনে আসলে ইলিফ লিখতে হয় আর ফাইনালি এলস লিখতে হয়। নরমালি আমরা অন্য জায়গায় পিএসপি বা অন্য যদি দেখি, তাহলে ওখানে সরাসরি এলসিফ, বা সিতে যদি দেখি এলসিফ কথাটাই আছে, বাট এখানে এলসিফ কথাটা নাই, ওটাকে সংক্ষিপ্তভাবে ইলিফ করা হয়েছে। বুঝাইতে পারছি? তাহলে এখানে যে কন্ডিশনের উপর পড়বে তার উপর বেস করে এখানে আউটপুটটা আসবে। অবশ্যই এট এ টাইম একটা আউটপুট আসবে এখানে, ঠিক আছে? এট এ টাইম এখানে একটা আউটপুট আসবে। যদি এটা আমরা একটু বাড়াই দিই, লেটস সে 95 দিই, তাহলে এটার আউটপুট কিন্তু তখন এ আসবে, রাইট? নাকি? জি স্যার। স্যার সুইচ কেস আছে নাকি স্যার? আছে, সুইচ কেস মনে হয় আছে। তোমরা এগুলা তো দেখে আসার কথা, দেখে আসোনি? সুইচ কেসটা দেখা হয়নি এগুলো। তোমাদের ওই যে তোমাদের এই কন্টেন্ট গুলা কিন্তু ওই তোমরা ওপি তে করে আসছো না? জি স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড টু। হ্যাঁ, ওগুলাই কিন্তু এটা। আমি জানি না তোমাদের এগুলো পড়ানো হয়েছে কিনা, হোয়াটএভার। তো জাস্ট একটু ঝালাই দিচ্ছি যেন তোমরা, এগুলো আসলে তেমন একটা কাজে লাগবে না। হ্যাঁ, এখানে যেমন কন্ডিশনাল স্টেটমেন্টটা লাগবে, হোয়াইল তেমন একটা দরকার নাই আসলে, আগের মতোই হোয়াইল কন্ডিশন। তারপর হলো ফর, ঠিক আছে? ফর এখানে জাস্ট নতুন একটা নাম দেওয়া হয়েছে এটার, এই নতুন নামের এটা কোন পর্যন্ত যাবে এটাকে সে একটা অ্যারে চিন্তা করে সে হয়তো বা এখানে আউটপুটটা বের করতে পারবে। আমরা যদি এখানে যাই, পরে যদি অরিজিনাল এখানে যাই, যে এখানে রেঞ্জ দেওয়া হয়েছে 10 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 0 থেকে 9 পর্যন্ত সে এখানে কাউন্টার, এই কাউন্টার ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে, ঠিক আছে? আর ইন পয়েন্টে তোমার হলো ধরো এটা জাস্ট একটা ফাঁকা একটা ভ্যালু রাখছে, নাথিং এলস। তো এখানে যদি দেখো একই রকম ফর একটা নতুন একটা ভেরিয়েবল সেট করছি এবং কত পর্যন্ত যাবে সেই রেঞ্জটা বলে দেওয়া হয়েছে, এবং ফাইনালি এখানে টোটাল ইকুয়াল টোটাল প্লাস নাম্বার করা হয়েছে। এই নাম্বারের ভ্যালুটা
এই রেঞ্জের ভ্যালু থেকে নিবে, 0 থেকে শুরু করে সে এই রেঞ্জ পর্যন্ত যতগুলো হয় আর কি। ইনিশিয়ালি টোটাল 0 আছে, তাহলে 0 ইন্টু 0 ইনিশিয়ালি হয়তো বা এটা 0 প্রিন্ট করবে। কিন্তু যেহেতু আমরা ফর লুপ শেষ হওয়ার পরে আউটপুটটা প্রিন্ট করছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে হিউজ একটা অনেক বড় একটা সংখ্যা আসবে, রাইট? সো এই এখানে তোমার হলো আবার রেঞ্জ দেওয়া গেছে 5 থেকে 10 পর্যন্ত তুমি রান করো, ঠিক আছে? তো এইটা নরমালি তেমন একটা কাজে লাগে না, এখানে রেঞ্জটা কেন আছে দরকার নেই আসলে। বেসিক্যালি যেটা লাগবে এখানে আমাদের একটা এরে সেট করতে হবে আর কি। আমরা ওই এরের লেন্থ পর্যন্ত এখানে কাউন্ট করব, এই ফর লুপটা আমাদের ওই পর্যন্ত কাউন্ট হবে। আমার কথা বুঝছো? আমরা যখন রিয়েল অ্যাপ্লিকেশনে যাব তখন এখানে নরমালি একটা এরে আসবে, ওদের একটা ভেরিয়েবল বা একটা অবজেক্ট আমরা এখানে সেট করে দেব। তার মানে ওই ভ্যালুগুলো এখানে এই নাম্বার দিয়ে আসলে রিপ্রেজেন্ট করবে। আমার কথা বুঝছো? জি স্যার, একটা একটা করে। হ্যাঁ, রাইট। আর আমরা একটু দেখি, এটা হলো তোমার 2 নাম্বার উইক, এখন 3 নাম্বার উইকটা দেখি। ওকে, তো 3 নাম্বার উইকে আমাদের ফাংশন এবং আমরা কিভাবে সিএসভি ফাইল রিড করতে পারি এই বিষয়টা আছে। ওকে, ফাইন। সো এখানে আমরা একটু ভার্চুয়াল ইয়াটা ক্রিয়েট করে নিই। হ্যাঁ, তো টার্মিনালটা ওপেন করি। ওই দুইটা রান করতে হবে, তো এটা রান করতে হবে, পরে অ্যাক্টিভেট করতে হবে। দেন আমাদের সেটআপ রেডি। এখন আমরা দেখি যে এখানে কি করছে। এখানে সিম্পলি জাস্ট বিল্ট ইন ফাংশন যেগুলো আছে, প্রিন্ট, টাইপ, এগুলা নিয়ে একটু বোঝানো হয়েছে আর কি। আমাদের ভার্চুয়াল বক্স কি ছিল? উইক 2, রাইট? উইক 3। উইক 3 পাইনি কেন? উইক 3 জন্য অ্যাক্টিভেট করছি। খুব ঝামেলা করতেছে তো। বারবার করলে তো সমস্যা।
টু পর্যন্ত এসে এটা দিই, ডিফল্ট যেটা আছে। আচ্ছা, ইনপুট দিতে হবে আর কি। মানে এটা জাস্ট নরমাল যে প্রিন্ট গুলো আছে, ডিফল্ট ফাংশন ম্যাক্স মিন, ঠিক আছে? এই দুটার মধ্যে ম্যাক্স কোনটা বলো তো, এ আর বি এর মধ্যে? 21 স্যার বি। তাহলে এই যে 21 আসছে, বুঝছো? মিন কোনটা? 10, তাহলে 10 আসছে, ঠিক আছে? তো এরকম আর কি ইন্টিজার নিছি, সি দিছি, বাট সি এর ইন্টিজার যদি কাস্ট করে ফেলি তাহলে কি 10.4 আসবে আর শুধু 10 আসবে? 10 আসবে শুধু। শুধু 10 আসবে, শুধু 10 আসছে, ঠিক আছে? শুধু 10 আসছে। তারপর এটা টাইপ বের করছি এই আর কি। এটা ইনিশিয়াল আগের গুলাই, এটা তেমন কোনো কিছু নাই। যেমন এটা হলো ইম্পর্টেন্ট এখানে, ফাংশন আমরা কিভাবে ডিফাইন করতে পারি পিএইচপি তে, ঠিক আছে? তো পিএইচপি তে ফাংশন ডিফাইন করছি আমরা কিভাবে, দেখো একটা ডেভ বলে একটা নিছি, কিওয়ার্ড নিছি, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? যেমন নরমালি অন্য ল্যাঙ্গুয়েজে যেমন ফাংশন দিয়ে আমরা বুঝাই, এখানে ধরো আমরা এই ডেভ দিয়ে নিছি, হ্যাঁ? তো এখানে হলো যে কোনো একটা নাম দিব, কিওয়ার্ডের পরে যে কোনো একটা নাম দিব, নাম দেওয়ার পরে এখানে প্যারামিটার থাকতেও পারে নাও পারে। এভাবে আমরা একটা ব্লক তৈরি করব কোলন দিয়ে। ইফে যেমন আমরা করছি এরকম এই ফাংশনগুলোর মধ্যে আমাদের একটা ব্লক, ফর লুপের মধ্যেও কিন্তু আমাদের ব্লক তৈরি করতে হয়েছে। তার মানে হলো এখানে ব্লক ওয়াইজ কাজ হয়, রাইট? একটা কোলন তৈরি করতে হবে, কোলন দেওয়া মানেই হলো ওইটার নিচে যা কিছু লাগবে সব ওইটার মধ্যে থাকবে, ঠিক আছে? তোমাকে কোনো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই ধরনের সিনট্যাক্স তোমাকে দিতে হবে না। তার সিনট্যাক্সটা হলো সিম্পল, একদম সিম্পল। তোমাকে একটা ডেভ কিওয়ার্ড লিখতে হবে, তারপরে একটা নেম দিতে হবে, যে কোনো একটা নেম, ফাংশন লেখার যে রুলসটা আছে সেভাবে ওই নেমটা দিতে হবে, এ কমা বি কোলন দিয়ে, নিচে হলো তোমাকে ওই ব্লকটা শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা ফাংশন ডিফাইন হয়ে গেল, ঠিক আছে? তাহলে ফাংশনগুলোকে আমরা ডিফাইন করে ফেললাম। এরপর আমরা এ আর বি এই দুটা ইনপুট, এখানে কি বোঝা যাচ্ছে? এ আর বি ইনপুট নিয়ে এ আর বি প্যারামিটার পাঠাবো, এ আর বি কে সে প্লাস করে সি তে রেখে সিটাকে রিটার্ন করবে, রাইট? জি স্যার। এখানে একটা জিনিস খেয়াল করছো, প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু কোনো সেমিকোলন দেওয়ার দরকার নেই। নরমালি প্রোগ্রামাররা যে ভুলটা করে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, কোনো একটা জায়গায় সেমিকোলন মিস করছে, ওটা হয়তো বা সলভ করতে পারে না, ওটা ধরতে পারে না, এটার জন্য অনেক প্রবলেম হয়, তাই না? পাইথনে কিন্তু এই প্রবলেমটা নাই, ঠিক আছে? তোমাকে সেমিকোলন দিতে হবে না, প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু তোমাকে সেমিকোলন দিতে হচ্ছে না, হচ্ছে? স্যার পাইথন স্পেস নিয়ে প্রবলেম স্যার। হ্যাঁ, কি নিয়ে প্রবলেম? স্পেস স্যার, যেমন মনে করুন স্যার আমি এই সি এর আগে একটা স্যার স্পেস পড়ে গেল স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা একটু সমস্যা, এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিছু তো প্রবলেম থাকবেই, সবকিছু তো আর মনে করো যে সলিউশন এত তাড়াতাড়ি আসবে না, তাই না? এত আস্তে আস্তে আসবে। তো এখানে এ আর বি ইনপুট নিলাম, নিয়ে এ আর বি কে আমি ফাংশনের মধ্যে পাঠাই দিলাম, এই যে ফাংশনের মধ্যে পাঠাই দিছি, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে পাঠাই দিছি এ আর বি, সে হলো আউটপুটটাকে প্রসেস করে এই সিটাকে রিটার্ন করবে। হ্যাঁ, সিটাকে রিটার্ন করে এটার আউটপুট কি হবে? ধর আমি যাই ইনপুট দিলাম 1 আর 1 যদি ইনপুট দেই, তাহলে 1 আর 1 কত হবে? 1 আর 1 2, সি এর মান কত? 2। তাহলে সি কি করলো? রিটার্ন করলো এই ফাংশনের মাধ্যমে। তাহলে এই ফাংশনটা, এই রিটার্ন ভ্যালুটা আমরা রিসিভ করলাম আবার ডি এর মধ্যে। এখানে যদি রিটার্ন ভ্যালু না দিতাম তাহলে কি এটা আউটপুট দিতে পারতো? না স্যার। রিটার্ন ভ্যালু দেই নেই, তাহলে সে কিন্তু এখানে ডি এর মধ্যে ওই আউটপুট রিটার্ন ভ্যালুটা কিন্তু আর দিতে পারতো না, তাই না? তার মানে হলো রিটার্ন ভ্যালু দেওয়ার জন্য আমাদের এখানে যে ভেরিয়েবলে সি এ রাখছি সিটাকে আমাদের রিটার্ন করতে হবে। তো সিটাকে রিটার্ন করলাম এই ফাংশনের মধ্যে, এই ফাংশনের ভ্যালুটা এখন কার মধ্যে থাকবে? ডি এর মধ্যে থাকবে, এই ডিটাকে আমরা প্রিন্ট করে দিব, রাইট? তাহলে ধরো আমরা 5 দিলাম, 6 দিলাম, তাহলে আউটপুট হবে 11। তো জি স্যার। আর যদি এখানে রিটার্ন না দেই তাহলে কিন্তু নাল প্রিন্ট হবে না। হ্যাঁ, কোনো আউটপুটই পাবো না, ঠিক আছে? মানে কোনো রিটার্ন নাই, রিটার্ন ভ্যালু নেই, তার মানে রিটার্ন করতে হবে। ফাংশনটাকে রিটার্ন না করলে আমি এই আউটপুটটা পাবো না এখানে। এরকম আমাদের ডিভিজর আছে, এখানে বিভিন্ন ধরনের কিছু কন্ডিশন আছে, এগুলো আমি দিয়ে দিব নি ফাইলগুলো, এগুলো আসলে তোমরা একটু দেখে নিও। কন্ডিশনাল যে অপারেটরগুলো আছে
তারপর এখানে সিএসভি ফাইল কিভাবে রিড করছে এটা একটু দেখাই। তো এখানে সিএসভি ফাইল যেভাবে রিড করছে, এখানে আবার এত কিছু ইউজ করছে কেন? সিম্পল একটা সিএসভি ফাইল আমরা রিড করি, ঠিক আছে? একটা সিএসভি ফাইল রিড করার জন্য আমরা পান্ডাস ইউজ করতে পারি। স্যার আমরা পান্ডাস দিয়ে শিখছি। হ্যাঁ, ওটা দিয়ে আমরা করি। স্যার এখানে স্যার যেভাবে করছে এটা স্যার কিভাবে মানে কোন উপায়ে করছে? এটা জাস্ট নরমাল একটা কি বলে এই ইম্পোর্ট সিএসভি করলাম। ইম্পোর্ট সিএসভি করার পরে সিএসভি ফাইলটা ওপেন করছে, ওপেন করে একটা টেম্পোরারি ফাইলে রিড করে রেখে দিয়েছে, দেন ফর লুপ দিয়ে সবগুলা রো তোমার পড়ছে আর কি, এবং জয়েন করছে। সিএসভি ফাইলে যা ছিল দেখি কি আছে, এটা ওপেন হবে কিনা। এটা স্যার আমরা সি দিয়ে একবার ফাইল রিড রাইট করে শিখছিলাম, তো ওখানে এরকম হ্যাঁ, এরকম আছে। এটা নরমাল একদম কোর প্রসেসে করা, ঠিক আছে? আর আমরা যদি প্যান্ডাসের হেল্প নেই, তার মানে তারা এইটাকে ওখানে আমরা করতে পারবো। রাইট। আমরা রিড সিএসভি দিয়ে ইজিলি সিএসভি ফাইল রিড করতে পারি। তো এখন আর এটা দেখাচ্ছি না, কারণ কি আমরা যখন মেশিন লার্নিং পড়তে যাব তখন আমাদের এটা অটোমেটিক্যালি সিএসভি ফাইল রিড করা লাগবে, ঠিক আছে? তো এই আমাদের আসলে ফাংশন আর স্টেটমেন্টগুলো জানলেই হবে বেসিক্যালি। আর পাইথন সম্পর্কে আর আপাতত মনে হয় লাগবে না তেমন একটা আমাদের, কারণ আমরা মেশিন লার্নিং কে বেশি ফোকাস করব। এটা এইটুকু জাস্ট দেখানো হলো, যদি তুমি লিস্ট এগুলা তেমন একটা লাগবে না। এগুলা তুমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা করে আসছো, শিখে আসছো, ওইটাতে এগুলা দরকার ছিল। আমাদের আর এগুলা তেমন একটা হেল্প লাগবে না। তো এই 3 পর্যন্ত শিখলেই হবে। হ্যাঁ, 3 পর্যন্ত একটু দেখো। 3 পর্যন্ত তোমার আউটপুটটা মানে কি বলে ফাইলগুলা কি আছে এগুলা দেখার দরকার নাই তোমার, মানে এগুলা ধরো হয়ে গেছে আসলে। তারপরে যাদের পাইথনে একটু সমস্যা আছে তারা একদম পুরা টিউটোরিয়ালটাই দেখতে পারো। এটা হলো আমার এই গিটহাবে আছে, এটা তুমি নামিয়ে নিতে পারো, বা তোমাদের অবশ্যই এই ইয়াটা আছে। হ্যাঁ, এই টিউটোরিয়াল এই ফাইলগুলো অবশ্যই তোমাদের আছে, লাস্ট সেমিস্টারে তোমরা করে আসছো, তোমরা এটা দেখতে পারো। আর হলো আমাদের মেইন কাজ হবে আসলে মেশিন লার্নিং কে আমরা কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে? তো আমাদের নেক্সট ক্লাসে আমরা হলো কোনো একটা ডাটা সেটকে কেন্দ্র করে, কোনো একটা প্রজেক্টকে কেন্দ্র করে আমরা ওই প্রজেক্টের একটা প্রবলেম সলভ করব, করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে দেখাবো, ঠিক আছে? যখন আমাদের প্রজেক্টটা শেষ হয়ে যাবে, আশা করি অক্টোবরের মধ্যে আমরা শেষ করব। অক্টোবরের মধ্যে শেষ করে আমরা আমাদের নিজেদের প্রজেক্ট, স্টুডেন্টরা যে কাজটা করবে নিজেদের প্রজেক্টের কাজ শুরু করে দেবে, ঠিক আছে? আর ফাইনালি আমরা একটা রিপোর্ট তৈরি করব। রিপোর্টটা আমি একটু ওভারলিপটা বলে দিই। ওই ওভারলিপে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবা। ওভারলিপ, এই ওভারলিপে আমরা নরমালি আমাদের যে রিসার্চ ফরম্যাট আছে, যে ধরো লেটসে তোমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের একটা রিপোর্ট তৈরি করতে হবে। তো সেই রিপোর্ট তৈরি করার জন্য তোমরা কি ফরম্যাটে করতে পারো? তো আমাদের বেশ কিছু ফরম্যাট আছে, স্প্রিঙ্গার ফরম্যাট আছে, আইটিপলি ফরম্যাট আছে, যে কোনো একটা, বা এসিএম ফরম্যাট আছে, যে কোনো একটা ফরম্যাট ফলো করে আমাদের রিপোর্টটা, নর্মাল যে রিপোর্ট তৈরি করো ওইরকম রিপোর্ট হলে হবে না। তো রিপোর্ট নিয়ে আমরা বলে দিব যে আমাদের ফাইনালি রিপোর্টটা কেমন টাইপের হইতে পারে এবং কি কি ধরনের রেফারেন্স আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো রিপোর্টে কি কি প্রথমে কি থাকবে, টাইটেল থাকবে, এরপরে নাম থাকবে, এরপরে অ্যাবস্ট্রাক্ট থাকবে, ঠিক আছে? এরপরে হলো তোমার কিওয়ার্ড থাকবে, কিছুটা রিসার্চ পেপারের মতো, রাইট? তো আমরা হলো ইন্ট্রোডাকশন, রিসার্চ, তারপর হলো ধরো মেথোডোলজি, এখানে দেখা যাচ্ছে যে মেথোডোলজি, তারপরে একটা ফিগার থাকবে, তুমি তোমার মডেলটা যে ডেভেলপ করবা সেই মডেলটা কিভাবে কাজ করতেছে, ইনপুট হিসেবে কি নিবা, সেগুলোকে কিভাবে প্রসেস করবা, মেশিন লার্নিং দিয়ে কিভাবে ট্রেন করবা, এগুলার অল ডিটেলসে আমাদের একটু তুলে ধরতে হবে। দেন ফাইনালি রেজাল্ট, আউটপুটটা, যেমন এখানে ইমেজ ডাটা সেট নিয়ে সে কাজ করছে, ঠিক আছে? তো ইমেজের আউটপুটটা নিয়ে আসছে। আবার ধরো এখানে লেটস সে তোমার হলো রেজাল্ট ডিসকাশনে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স, এটা আমরা জানবো কনফিউশন ম্যাট্রিক্স কি। তো তারপর হলো এখানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস রাখছে। তো এই ধরনের আমাদের কিছু আউটপুট আমরা আমাদের এই পাইথন দিয়ে নিয়ে আসব, নিয়ে এসে ফাইনালি রিসার্চ পেপারে সেই আউটপুটগুলো বসাবো এবং আমাদের মতো করে সেগুলোকে তোমাকে লিখতে হবে সায়েন্টিফিক ফরম্যাটে, ঠিক আছে? সচরাচর যে রিপোর্ট করছো ওই রিপোর্টগুলো আমরা ফলো করবো না, আমরা নরমালি সায়েন্টিফিক ফরম্যাট ফলো করে আমরা কাজটা করবো। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার।
জি স্যার। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমি হলো অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দিচ্ছি কিছুক্ষণ পরে। স্যার আচ্ছা। পিএলসি তে অ্যাটেন্ডেন্সের অপশন নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, সেই অপশনটাই আমি ক্রিয়েট করে দিচ্ছি। ওটা এখনো অ্যাটেন্ডেন্সটা আমি এখনো ক্রিয়েট করিনি। তো ক্রিয়েট করার পরে আমি 4টার মধ্যে ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করার পরে তোমরা 12টার মধ্যে আজকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবা, নিজেরাই দিবা আর কি। ঠিক আছে, আজকে Okay, sir. সবার জন্য অ্যালাউ করলাম, মানে যে পর্যন্ত আমাদের ফিজিক্যালি নিয়ে আসতেছি ওই পর্যন্ত আমরা আপাতত এই অপশনটা আমি অন রাখবো। ঠিক আছে, তো Thank you, sir. তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস রেকর্ডিংটা অফ করে দিই।